কৃতজ্ঞতা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি অঙ্কিতা। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন। রাজ্য সরকারের দ্রুততম পঞ্চায়েত নির্বাচনের দাবিকে সরকারের ছেলে মানুষ বলে অভিযোগ করলেন মানস ভূঁইয়া। রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে, মাধ্যমিকে গণতকাটুকি তারই পূর্বাভাস, অভিযোগ করলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবজিৎ দাস। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গ্রামে গ্রামে আন্দোলনে নামতে চলেছে কৃষক সভা সংগঠনগুলি। রাজ্য সরকার দুদফার পঞ্চায়েত নির্বাচনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনারের কাছে আর্জি জানিয়েছে। এই আর্জিকে রাজ্য সরকারের ছেলে মানুষই ও জেলাজেটি বলে উল্লেখ করছেন প্রদেশ কংগ্রেস সহসভাপতি মানস ভূঁইয়া। বুধবার প্রদেশ ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দুদফায় পঞ্চায়েত নির্বাচন হলে রাজ্যে অশান্তির পরিস্থিতি হবে, রক্তাক্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। রাজ্য সরকার রাজ্যের নির্বাচন কমিশনারকে জানিয়েছে যে তারা দুদিন ধরে নির্বাচন করবে এবং তার সঙ্গে কতগুলো বক্তব্য তারা পেশ করেছেন কি ভাবে কোন কোন জেলা নির্বাচন সংগঠিত হতে পারে তাদের প্রস্তাব। পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ইতিহাস যদি পর্যালোচনা করা যায়, এই ধরনের জেদাজেদি এবং ছেলে মানুষ আমরা আগে কখনো দেখিনি। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আইন শৃঙ্খলার বর্তমান অবস্থান, এই তিনটির উপর ভিত্তি করে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হয়। আপনারা জানেন যে তিনটি জেলা পশ্চিমবঙ্গের মাও অধ্যুষিত জেলা। ভট্টাচার্য বারে বারে দাবি করেছেন, আমরাও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে গিয়ে বারে বারে বলেছি যে 3 দিন ধরে মিনিমাম নির্বাচন হোক। রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে, মাধ্যমিকে গণতকাটুকি তাই পূর্বাভাস। মঙ্গলবার বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে মাইক বাজিয়ে উত্তর বলে দেওয়ার ঘটনাকে উল্লেখ করে বুধবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবজ্যোতি দাস। যে এই সময়ে আমরা দেখেছি যে রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই একটা অগণতান্ত্রিক পরিবেশ, খুন সন্ত্রাস এর পরিবেশ বর্তমান। তার পাশাপাশি আমাদের যেটা মনে হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হয়েছে, প্রত্যেক দিন খবরের কাগজে বা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি কিভাবে অবাধে গণতকাটুকি চলছে। এ রাজ্যের মাটিতে মাধ্যমিক পরীক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ সংগঠনগুলির মাইক বাজানো বন্ধ, কিন্তু সেই রাজ্য সরকারি সিদ্ধান্তকে অস্বীকার করে, অগ্রাহ্য করে একদল মানুষ তারা স্কুলের সামনে মাইক বাজিয়ে পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ করছে। মাইকে উত্তর বলে দেওয়া হচ্ছে, লিখছে। স্কুলের পাঁচিলে উত্তরপত্র যা লিখতে হবে সেগুলো সরবরাহ করা। কিন্তু অদ্ভুতভাবে মাধ্যমিক সংসদ, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ, তারা বলছে যে ওই বাইরে থেকে কাগজ ছোড়া হলে ভেতরে যে সেটা দেখেই লিখছে, তার তো কোনো প্রমাণ নেই। একটা অদ্ভুত ব্যাপার। কৃষকদের স্বার্থে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে 8 দফা দাবি নিয়ে আগামী 2 দিনের মধ্যেই গ্রামে গ্রামে আন্দোলনে নামতে চলেছে কৃষক সভা সংগঠনগুলি। বুধবার সাংবাদিক সম্মেলনে সে কথাই ঘোষণা করেন কৃষক সংগঠনের সভাপতি মদন ঘোষ। রাজ্যের জেলায় জেলায় কৃষকরা যে আলু, ধান ও তামাকের দাম উপযুক্ত হারে পাচ্ছে না, ফলে কৃষকের আত্মহত্যা বাড়বে বলে মনে করছেন কৃষক সভাপতি। এই আন্দোলন আগামী 20 মার্চ পর্যন্ত চলবে বলে জানান তিনি। খুব কম এলাকায় তামাক উৎপাদন হয়, মূলত কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে তামাক চাষ হয়। অন্যবার তামাকের যা দাম থাকে তার দাম এখন অনেক অনেক নিচে নেমে গেছে। তবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করতে চাইছি, আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা জানেন, আমি আপনাদের সংবাদ মাধ্যমের খবর থেকে জেনেছি যে আমন চাষের সময়তে 14.5% হচ্ছে যে প্রোডাকশন কম হয়েছে। নর্মাল যা প্রোডাকশন হওয়ার কথা, যদিও
সরকারের দাবি অনুযায়ী চাষের এলাকা এবার বেড়েছিল, কিন্তু আমাদের আমল ফলন কম হয়েছে, উৎপাদন কম হয়েছে, আমাদের রাজ্যে যা হওয়ার কথা তার থেকে সরকারের যে লক্ষ্যমাত্রা তার থেকে 70%। অন্যদিকে বোরো চাষ কমে যাচ্ছে, বিভিন্ন এলাকাতে বোরো চাষ কমার ক্ষেত্রটা 25 থেকে 50% পর্যন্ত বোরো চাষ কমে যাচ্ছে। তার কারণটা হচ্ছে ফসলের দর না পাওয়া এবং কৃষি উপকরণের দাম বৃদ্ধি হওয়া, দুমুখ সমান করতে না পারা, এই কারণের জন্য বোরো চাষ কমে যাচ্ছে। এবং বোরো চাষ করে যাওয়ার পরিবর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেগুলিকে কাজের দিন কমছে। এখন যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট, এই বাজেটে নমিনাল পরিমাণ বাড়ানো হয়েছে, অথচ কেন্দ্র সরকার বলছে খাদ্য সুরক্ষা আইনের কথা, কিন্তু এইটা দিয়ে খাদ্য সুরক্ষা আইনটা চালু করা যাবে না। এপিএল বিপিএল তালিকা আছে, আমরা তো বরাবরই বামপন্থীরা এই অবৈধানিক তালিকার বিরুদ্ধে। আমরা চাই সমস্ত গরিবের জন্য বিপিএল তালিকা আর সমস্ত মানুষের জন্য গণবন্টন ব্যবস্থা, এইটা হচ্ছে আমাদের চাওয়া। আমরা সেই জন্য সমস্ত জেলাতে বামপন্থী কৃষক সংগঠনকে আহ্বান জানিয়েছি যে আপনারা বসে অবিলম্বে এইটা নিয়ে মাঠে নামবেন, কারণ ধানের দামে মার, আলুর দামে মার, তামাকের দামে মার, এগুলি চলতে থাকে। গরিব মানুষের যদি কাজ কমতে থাকে, ভাতা পেনশন যদি বন্ধ হয়ে যায়, সংসার যদি চলতে থাকে, তাহলে পরে আমাদের আগামী নির্বাচন সেখানে গণতান্ত্রিক শক্তি অংশগ্রহণ করতে পারবে না। এবং ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। গ্রাহকদের জন্য আরো উন্নত মানের পরিষেবা ই-কর্নার চালু করছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ই-কর্নারে থাকছে এটিএম পরিষেবা, ক্যাশ ডিপোজিট মেশিন, সেলফ সার্ভিস কিয়স্ক ও কয়েন ভেন্ডিং মেশিন, যার ফলে গ্রাহক ব্যাংকে না গিয়ে টাকা তোলা, জমা বা খুচরো নেওয়ার মতো কাজ করতে পারবেন। এই ঝঞ্ঝাহীন পরিষেবা যে গ্রাহকদের খুশি করবে সেটা বলাই বাহুল্য। পঞ্চায়েত নির্বাচনে 50% SC/ST ওবিসিদের জন্য সংরক্ষিত রয়েছে, কিন্তু তারা সঠিকভাবে শংসাপত্র পাচ্ছেন না। জেলায় জেলায় আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে না বলে শংসাপত্র পেতে প্রার্থীদের অসুবিধা হচ্ছে, যার জন্য প্রার্থীরা চিন্তিত। বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করলেন প্রাক্তন সেচমন্ত্রী মানব ভূঁইয়া। তারা খবর দিচ্ছেন SC/ST এবং ওবিসি সার্টিফিকেটের দরখাস্ত জমা দেওয়া
দরখাস্ত ডিসপোজ অফ করা এবং সার্টিফিকেট পাওয়া খুব জটিল পরিস্থিতি দেখাচ্ছে। এটা শুধু আমাদের ব্যাপার নয়, এটা সবাই, আপনারা খোঁজ নিন। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, এটাকে কংগ্রেসের অভিযোগ হিসাবে দেখবেন না, বাস্তব পরিস্থিতি। দিস ইজ মাই কনস্টিটিউশনাল রাইট, এটা আমার সাংবিধানিক অধিকার। গভর্নমেন্ট বলছেন 50% সিট রিজার্ভ ফর এসসি এসটি ওবিসি। ওকে, একটি তপসিল জাতির ছেলে মেয়ে, একটি তপসিল উপজাতির আদিবাসী ছেলে মেয়ে, একটি ওবিসির ছেলে মেয়ে, ভারতীয় জীবন বীমা নিগমের প্রায় 30 কোটি পলিসি গ্রাহক সুস্থ পরিষেবা থেকে বঞ্চিত না হওয়ার জন্য এবং 14 লক্ষ এজেন্টের অন্ধকারময় ভবিষ্যৎ যাতে না দেখতে হয় সেসব দাবি নিয়ে সারা ভারত জুড়ে এজেন্টরা আগামী 7ই মার্চ অসহযোগ আন্দোলন সংগঠিত করছে। বুধবার সাংবাদিক সম্মেলনে সে কথাই ঘোষণা করেন এজেন্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি শ্যামল চক্রবর্তী। বর্তমান ইউপিএ সরকার 2008 সালে রাজ্যসভায় যে বীমা সংশোধনী বিল পেশ করেছিলেন সেটা সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়েছিল। সেই স্ট্যান্ডিং কমিটি বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ব্যক্তির সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত নিয়েছিলেন যে কিছু সংশোধন এই বিলে করা হবে, কিন্তু তার আগে সমস্ত পক্ষের মতামত নিয়ে বিলটাকে সংশোধন করা হবে। যখন সিনার নেতৃত্বে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওনার নেতৃত্বে যে সভা উনি দেখেছিলেন সংসদে, আমরা সেই সংসদের সভায় উপস্থিত ছিলাম এবং আমরা আমাদের সংশোধনীর প্রস্তাব ওনাকে দিয়েছি। কেন্দ্রীয় সরকার যে অ্যামেন্ডমেন্টগুলো চাইছেন এই বিমা বিলে, তার মুখ্য বিষয় আছে 26 থেকে 49% এফডিআই বৃদ্ধি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এছাড়াও যে বিষয়গুলো আছে তার মধ্যে কিছু ধারা আছে, যেমন সেকশন 40, 40A, 41, 44 এবং 45। এই ধারাগুলো বদল করে কমিটি সিদ্ধান্ত নিয়েছে আইআরডিএ-কে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই সিদ্ধান্তগুলো যখন জানিয়ে দেওয়া হয়েছে, আমরা তার পরিপ্রেক্ষিতে কিছু মতামত আপনাদের সামনে রাখছি। এই ধারাগুলো যদি বদল করা হয় তাহলে বীমা শিল্পে এক চূড়ান্ত সংকট তৈরি হবে। বর্তমান সরকার বীমা বিল পাস করাবে এই বাজেট অধিবেশনে, এটা মোটামুটি স্থির করা হয়েছে। আমরা কিছুদিন আগে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং চিফ সেক্রেটারি ফাইন্যান্সিয়াল তার সাথে দেখা করেছি। রাজ্যসভা এবং লোকসভার বিরোধী দলনেতা রবিশঙ্কর প্রসাদ এবং সুষমা স্বরাজ তার সাথেও দেখা করেছি। বিরোধী দলনেতা রাজনাথ সিংয়ের সাথেও দেখা করেছি, অরুণ জেটলির সাথেও দেখা করেছি। আমরা ওনাদের কাছে যেটুকু জানতে পেরেছি যে এই সংশোধনীগুলো যদি আসে তাহলে 14 লক্ষ এজেন্ট এবং 30 কোটি পলিসি হোল্ডার দারুণ সমস্যার সম্মুখীন হবে। যেমন ধারা 40, 40-এর A, 41, 44 এবং 45, এখানে যেগুলো বলা রয়েছে যে বীমা শুধুমাত্র এজেন্টই করতে পারবে। 1938 সালের আইন অনুযায়ী, 1938 সালের আগে যেটা ছিল, বীমা যে কেউ করতে পারত। একজন কর্মচারী সে বীমার এজেন্ট হিসাবে কর্মচারীও আছে এবং বীমার এজেন্টও আছে। 1938 সালের নিয়মের পর এটা সিদ্ধান্ত হয়েছিল কেন্দ্রীয় স্তরে যে শুধুমাত্র এজেন্ট যা লাইসেন্স থাকবে, ভারতীয় নাগরিক হবে, সেই বীমা করতে পারে। এখন এই আইনের বদল করে আনা হচ্ছে, আইআরডিএর হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। সব থেকে বড় বিষয় যেটা, যে এজেন্টের যে কমিশন, যার ভিত্তিতে এজেন্টরা কাজ করে, সেই কমিশনে যে ধারাগুলো রয়েছে 40, 41, 41-এর A, এই সমস্ত ধারাতে আমাদের কমিশন নির্ধারণ করা রয়েছে এবং বীমার ক্ষেত্রে যে এক্সপেন্ডিচার সেটাও নির্ধারণ করা হয়েছে। এই এক্সপেন্ডিচারের যে লিমিট 40% আছে, সেই লিমিট এবং কমিশন নির্ধারণ করার ভার আইআরডিএর হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য এখানে খুব পরিষ্কার
1938 থেকে আরম্ভ করে 2013 এই 75 বছর ভারতীয় সরকারের বিমা আইন অনুযায়ী যে ক্ষমতা কেন্দ্রীয় সরকার বা সংসদের উপর রয়েছে, সেই ক্ষমতা হঠাৎ করে হস্তান্তর করে দেওয়ার পিছনে নিশ্চিত করে কোনো রকম উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু সেই উদ্দেশ্য কিন্তু জনগণের পক্ষে ক্ষতিকারক। কেন? যদি বিমা আইনের বদল করে এই ধারাগুলোর বদল করা হয়, তাহলে আমাদের 30 কোটি গ্রাহক তারা পরিষেবা কিন্তু পাবে না। কারণ এখানে সবথেকে ভয়ঙ্কর কথা যেটা বলা রয়েছে যে সেকশন 44-এর মাধ্যমে কোনো এজেন্ট কাজ করতে করতে যদি মারা যায়, তার যে কমিশন, সেই কমিশনটা তার পরিবার পাবে। এটা দীর্ঘ 75 বছর ধরে চলছে, কিন্তু এই ইন্স্যুরেন্স বিলে কিন্তু পরিবর্তন করে, ধারার পরিবর্তন করে এই সেকশনটাকেই তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ এজেন্ট কাজ করতে করতে যদি মারা যায়, তার পরিবারের কাছে যে কমিশনটা পাওনা ছিল, তার পরিবার যেটা পেতে পারত, যেটাকে ডেফার্ড কমিশন আমরা বলি, সেই ডেফার্ড কমিশনটা কিন্তু তার পরিবার পাবে না। আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আজ চিন্তা কিসের? আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিপ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আজ চিন্তা কিসের? আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিপ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। যখন পলাশ রঙে আকাশ লালে লাল, যখন হাজার পায়ে ভাঙছে বেড়া চাল, সহবাগের যোদ্ধারা তোমাদের পাশে আমরাও। সহবাগের প্রতি সমর্থন জানাতে এগিয়ে এলো শিল্পী, বুদ্ধিজীবী সহ বাম ছাত্র যুবরা। মঙ্গলবার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে গানে, কবিতায় সমর্থন জানালেন তারা। বাংলাদেশের মানুষ যাচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে, মনে 71-এর মৃত্যুঞ্জয়ী সাহস। সেই ঘুম ভাঙানি গানে উদ্বেলিত সহবাগের আকাশ বাতাস। তার সঙ্গে নিজেদের একাত্ম করতে মঙ্গলবার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে এক সভায় উপস্থিত ছিলেন আভাস রায়চৌধুরী, চন্দন সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা সর্বাধিকারী সহ আরো অনেকে। তরুণ প্রজন্মকে আহ্বান করে চন্দন সেন বলেন, প্রথম অধিকার শুধু একটা দেশ, একটা রাষ্ট্র ভাষার উপর, তার ভাষার অভিমান নিয়ে, তার ভাষার অধিকার নিয়ে সাউথ আফ্রিকাতেও লক্ষ্য করা গেছে, ইউরোপের বহু দেশে লক্ষ্য করা গেছে যে মানুষ নিজের ভাষায় কথা বলবে বলে তারা সারা পৃথিবীতে মানুষ তারা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে ঢুকে। বাংলাদেশ সেরকম আরেকটা রাষ্ট্র, যে রাষ্ট্র তারা নিজের ভাষার অধিকার নিয়ে তারা লড়াই করেছে, রক্ত দিয়েছে। সেইটাকে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কারণ ভাষাটা তো একটা মৌলিক অধিকার বটেই, কিন্তু তার সূত্র ধরে একটা কিন্তু সাজাতিধম সেটাও তৈরি করা হয়েছে, একটা গোটা জাতি জেগে উঠেছে।
এবার সেটাকে যারা বাধা দিয়েছিল, যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, মানুষ খুন করেছিল, তাদেরই একজনের শাস্তি হচ্ছে, সেইটা বাধা দেওয়ার চেষ্টা করছে কিছু মানুষ। এটা তো মানে মেনে নেওয়া যায় না, এবং ফলত রাস্তায় নেমে এসছে সমস্ত মানুষ। আর সৌভাগ্যবশত সেই একই ভাষায় আমরা কথা বলবো, এবং এর পরবর্তী আর একটা স্তর, যে স্তরটা হচ্ছে যে এরা শুধুমাত্র একটা কিছু দল, কিছু মানুষ নয়, একই সঙ্গে সঙ্গে এরা ধর্ম দিয়ে এবং এরা মৌলবাদ দিয়েও ভাগ করতে চায় সমস্ত মানুষকে। এই দুটো লড়াই যেহেতু এক হয়ে দাঁড়িয়েছে, এবং পশ্চিমবঙ্গে সাধারণ বাংলা, যে কোনো বাংলা ভাষাভাষীর মানুষ বা বাংলা ভাষী নন পশ্চিমবঙ্গে আছেন দীর্ঘদিন ধরে, এই নবীন প্রজন্মকে এগিয়ে যাওয়ার কথা বলেন ঋতব্রত। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, আমরাও সেই উত্তাপ গ্রহণ করতে চাই। এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সহযোগিতা শুরু থেকেই জানিয়েছি। সেই আন্দোলনের সমর্থনে আজকে এখানে কথা বাংলাদেশে প্রক্রিয়া সংস্কার হচ্ছে, সেটা নিয়ে সাধারণ মানুষ মানে ধর্ম ব্যবসায়ীদের নিষিদ্ধকরণ চান, ধর্ম ব্যবসায়ীরা নিষিদ্ধ হয়ে যাবে এটা চান, এরকম একটা দাবি আমরা চাই আমাদের দেশেও। ওখানে যেমন জামাত, এখানে তেমনি ধর্ম নিয়ে ব্যবসা যারা করে RSS, তাদের বিরুদ্ধে মানুষের আন্দোলন করতে হবে, আমরা বিশ্বাস রাখি। সেই বিশ্বাস থেকেই ছাত্র যুবরা এখানে বাংলাদেশের যুব সমাজ অনেকটা অগ্রণী জানিয়েছে। এই ইচ্ছা তো সেটা তো শুরু থেকেই বললাম, বাংলাদেশের যুব সমাজের একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে, আমরা সেই আন্দোলন থেকে শক্তি সঞ্চয় করবো বলে। অপরদিকে সংগ্রামী তরুণ সমাজকে সামনে রেখে পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী বলেন, সমাজ এবং তার পেছনে সামনে যুব সমাজ এবং পেছনে গোটা বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকরা ধর্মীয় মূল্যবাদের পক্ষে নেমেছে। একাত্তরের যারা অপরাধী, তাদের সঠিক শাস্তি, তার সপক্ষে তারা একসাথে হয়েছে। কারণ একাত্তরে যখন ভাষা নিয়ে লড়াই হয়েছিল, তখন কিন্তু ধর্মের কোনো সেটা ছিল না। এবং আজকে এত বছর বাদে আমার নতুন প্রজন্ম যারা কিন্তু সেই লড়াইটা দেখেও নি, তারা যখন পথে নেমেছে, তখন পৃথিবীতে যেখানে আমরা বাঙালি বলে শুধু না, মানে সচেতন মানুষ আছে, চিন্তার মানুষ আছে, তাদের সবাই ওদের পাশে দাঁড়াবে। এবং দেখো, ধর্মীয় মৌলবাদ তো বাংলাদেশ, পাকিস্তান, আলাদা করে না। তার আক্রমণ যখন নামে, ধরে তখন সমাজটাকে দাঁড়িয়ে দেয়। তার বিরুদ্ধে দেশের অতিক্রম করে, ভাষার অতিক্রম করে গোটা পৃথিবীর এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর কথা আমরা তো আছি। ছবি ও গানের মাধ্যমে এপার বাংলার নবপ্রজন্ম বাংলাদেশের তরুণ সমাজকে সম্মান জানায়। এ বিষয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটাকে ব্যাখ্যা করা যাবে না। একটা দেশে সেখানে একটা মহানবী শক্তি, এটা পৃথিবীর ইতিহাস ঘটলে দেখা যাবে এই জায়গাতে যখন তাদের তারা এই ধরনের বাংলাদেশে সেই ধরনের একটা কিছু মানুষ তাদের এখানে মানুষ মরছে এবং যৌবন শেষ ধ্বংস রক্তাক্ত পরিজন হারা হচ্ছে। এটাকে কখনো সমর্থন করা যায় না। তার জন্য আজকের এই কর্মসূচি ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় যে পৃথিবীর ব্যাপী সমস্ত দেশ থেকে এই উচ্চারণ করা উচিত। সারা পৃথিবীর সমস্ত মৌলবাদের বিরুদ্ধে একত্রিত করে দেশে দেশে এই রক্তপাত ইমিডিয়েটলি বন্ধ করা এবং সোচ্চার মানে ইরেসপেক্টিভ অফ অল থট, তারা সবাই জমায়েত হয়ে এই সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী যে যেখানে আছে, ছাত্র যুব কর্মচারী সবাই একত্রিত হয়ে একটা শব্দে উচ্চারিত হবে যে যৌবনের যে আক্রমণ, এই রক্তাক্ত ঘটনাগুলি বন্ধ হোক। এদিনের সভা থেকে স্পষ্ট সহভাগের ঢেউ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। ক্যামেরায় ধীমান চক্রবর্তীর সঙ্গে সুশোভনের রিপোর্ট, খবর কলকাতা। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।
কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।